Going live in 3 going live 1 আসসালামু আলাইকুম, আমি ফরাজ সোহেল। সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফিজিক্সের ফার্স্ট পার্টের লাইভ ক্লাসে। আজকে আমাদের টপিকটা হচ্ছে, আলোচনা টপিক হচ্ছে আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব। এখানে গ্যাসের কতগুলো সূত্র নিয়ে খুব ইন্টারেস্টিং কয়েকটা জিনিস দেখবো। তো যথারীতি আমরা পুরো ক্লাসটাকে কয়েকটা টপিকে ভাগ করব। তো তুমি পাশে টপিকগুলো দেখতে পারতেছো। তো এখানে যে টপিকগুলো ছিল, ফার্স্টেই আমরা শুরু করবো হচ্ছে গ্যাসের সূত্র নিয়ে। তো আমি যদি ফার্স্টে বলি, আমাদের ফার্স্ট যে টপিকটা থাকবে সেটা হচ্ছে গ্যাসের সূত্র। মানে গ্যাসের সূত্রগুলো নিয়ে আমরা একটু একটু কথাবার্তা বলবো। গ্যাসের ক্যারেক্টারিস্টিক গুলো কি বা কিভাবে কাজ করতে পারে তা। এখন তুমি ছোট্ট একটা ব্যাপার খেয়াল করো, গ্যাসের সূত্রগুলো যখন পড়বো আমরা, ফার্স্টেই একটা জিনিস আসবে, সেটা হচ্ছে বয়েলের সূত্র। তো বয়েলের সূত্র সম্বন্ধে আমাদের সবারই মোটামুটি ধারণা আছে। তো বয়েলের সূত্রটা ছিল যে স্থির তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তনটা ওর চাপের ব্যস্তানুপাতিক হবে। এটা বাস্তবে হওয়া সম্ভব, কারণ তুমি একটা গ্যাসকে যদি কম্প্রেস করো, ওর অবশ্যই ওর আয়তনটা কি করবে, ফল করবে। কিন্তু এখানে একটা জিনিস যেটা অবশ্যই মেনশন করা লাগবে, টেম্পারেচারটা অবশ্যই ধ্রুব থাকবে। তো এখান থেকে আমরা একটা কথা বলতেই পারি যে ভি ইজ ইকুয়াল টু কে ওয়ান বাই পি। কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুব। সেক্ষেত্রে কি বলা যায় বলো? সেক্ষেত্রে বলা যায় পিভি ইজ ইকুয়াল টু কে। আমরা এই কথা বলতে পারি, পিভি আর কে পরস্পর সমান। এখন এটা আমাদের একটা ফর্মুলা হিসাবে লাগবে, মানে পি আর ভি এর গুণফল সবসময় কি থাকবে, একটা ধ্রুবক সংখ্যা থাকবে। তো এটা যখন হবে, তখন তুমি এর বদলে লিখতেই পারো পি ওয়ান ভি ওয়ান এর যে ভ্যালু থাকবে, পি টু ভি টু এর সে একই ভ্যালু থাকবে। তো এটাকেও চাইলে আমরা ফর্মুলা হিসাবে লিখতে পারি। তো এখানে যেখানেই গ্যাসের আয়তনের ব্যাপারটা আসবে, সেখানে তুমি ঘনত্বটাকে নিয়ে আসতে পারবে। তো আয়তনের ব্যাপার যেহেতু এখানে আছে, তো আমরা ঘনত্বটা নিয়ে আসতে পারি। এখানে কিভাবে আনতে পারি? আমরা মনে হয় পড়েছিলাম ডেনসিটি ডি ইজ ইকুয়াল এম বাই ভি। এখানে কি বলা যায়? ভি ইজ ইকুয়াল এম বাই ডি, এই কথাটা বলা যায়। তখন পি ওয়ান ভি ওয়ান এর বদলে বলতে পারি এম বাই ডি ওয়ান, পি টু ভি টু এর বদলে বলতে পারি এম বাই ডি টু। তো সেখান থেকে দেখো, এখানে অবশ্যই একটা জিনিস মেনশন করা লাগবে, গ্যাসের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা কেসে গ্যাসের ভরটা যেটা থাকবে সেটা মাস্ট বি কনস্ট্যান্ট থাকবে। গ্যাসের ভরটা অবশ্যই ধ্রুব থাকা লাগবে। এখানে যে ব্যাপারটা, তো আমরা বলতে পারি পি ওয়ান বাই ডি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু বাই ডি টু। তো এটাকেও আমরা একটা ফর্মুলা হিসেবে ব্যবহার করতে পারি, যে চাপ আর ঘনত্বের সম্পর্ক স্বরূপ। এখান থেকে নিঃসন্দেহে তুমি একটা কথা বলতে পারো, পি আর ডি এর অনুপাতটা সবসময় কি থাকবে, ধ্রুবক। তো এখান থেকে আমরা আরেকটা কথা বলতে পারি, পি ইজ প্রপোর্শনাল টু ডি, এই কথাটা। মানে তুমি যদি চাপ বাড়তে থাকো একটা গ্যাসের, অবশ্যই ঘনত্বটা কি হতে থাকবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে দেখো তুমি বয়েলের সূত্র থেকে কয়টা জিনিস তোমার ধারণা হলো, চাপ আর আয়তনের সাথে সম্পর্ক, আরেকটা ছিল চাপ আর ঘনত্বের সাথে সম্পর্ক। তো বয়েলের সূত্রের মাধ্যমে আমরা এই সম্পর্কগুলো খুব সহজেই জানতে পারি। এখন আমরা এর পরের যে টপিকটাতে যাব, যে এই গ্যাসের সূত্রগুলোকে কিভাবে গ্রাফে রিপ্রেজেন্ট করা যায়। ফার্স্টে বয়েলের সূত্রটা নিয়ে একটু পড়বো। তো বয়েলের সূত্রকে কিভাবে গ্রাফে রিপ্রেজেন্ট করা যায়, বয়েলের সূত্রকে ফার্স্টে গ্রাফে রিপ্রেজেন্ট করতে হলে আমাদের একটা জিনিস একটু দেখা লাগবে, যে বয়েলের সূত্রের ক্ষেত্রে কোন ব্যাপারটা হচ্ছে। এখানে তুমি দেখো, আমি যদি বলি বয়েলের সূত্র থেকে একটু হ্যাশ দিয়ে আমরা দেখলাম, এখানে গ্রাফ রিলেটেড কয়েকটা জিনিস একটু দেখো। পি ভার্সেস ভি এর গ্রাফটা ড্র করার চেষ্টা করবো। যদি তুমি গ্রাফটা দেখো, অবশ্যই পাশের সমীকরণটা তোমাকে লেখা লাগবে, পিভি ইজ ইকুয়াল টু কে, এটা লিখতে পারি আমরা। এখন বলো পি কোন এক্সিস বরাবর ছিল, এখানে ওয়াই, ভি কোন এক্সিস বরাবর ছিল, এক্স। তাহলে আমরা এটা একটু গুছিয়ে যদি লিখি, এক্স ওয়াই ইকুয়াল টু কে। আর তুমি কি জানো এক্স ওয়াই ইকুয়াল টু কে কার সমীকরণ? এক্স ওয়াই ইকুয়াল টু কে হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। অধিবৃত্ত মানে হচ্ছে হাইপারবোলিক শেপ থাকবে। তাহলে বলো এখন গ্রাফটা কেমন হবে? যেহেতু অধিবৃত্তাকার, তো গ্রাফটা এরকম হবে, অধিবৃত্তের শেপের মতো। কিন্তু একটু আগে মনে হয় আমরা একটা জিনিস পড়লাম, বয়েলের সূত্রে সবসময় তাপমাত্রাটা কি থাকবে, সবসময় সমান থাকবে। আর যদি তাপমাত্রাটা সমান থাকে, সেই ক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি, এই গ্রাফের একটা নাম আছে, নামটাকে আমরা বলতে পারি আইসোথার্ম গ্রাফ। অথবা এখানে আরেকটা কথা বলা যেতে পারে, এটাকে সমষ্ণ লেখ, যে এই গ্রাফের ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুর টেম্পারেচার সমান, এই কথাটা বলতে পারি। তো এইটা ছিল আমাদের স্লাইডলি বয়েলের সূত্র নিয়ে কিছু কথাবার্তা বলা। এখন তো আমরা এখানে একটা কথা বলতে পারি, বয়েলের সূত্র থেকে তুমি যতগুলো গ্রাফ আঁকতে পারবা,
অবশ্যই সবগুলো গ্রাফ থাকবে হচ্ছে আইসোথার্ম গ্রাফ, মানে চাপ, ঘনত্ব, চাপ, আয়তনের যতগুলো গ্রাফ আঁকতেছো সবগুলোই হবে আইসোথার্মের গ্রাফ। তো এখানে আরেকটা কথা বলা যায়, যদি আমি সামথিং বলি পি ভার্সেস ডি এর গ্রাফটা, তো আমরা এখানে একটু আগে দেখলাম পি ইজ ইকুয়াল টু কেডি, মানে পি সমানুপাতিক ডি, এর বদলে সমানুপাতিক ধ্রুবক লেখা যায়। এখন তুমি আমাকে একটা কথা বলো, পিটা কোন এক্সিস বরাবর ছিল? পিটা ছিল হচ্ছে ওয়াই এক্সিস বরাবর, আর ডিটা ছিল এক্স। আমরা বলতেই পারি ওয়াই ইজ ইকুয়াল টু এমএক্স। তখন গ্রাফটা কেমন হবে? মূল বিন্দুগামী সরলরেখা। তো এখানে আরেকটা কথা বলা যায়, যেহেতু এটা ছিল ওয়াই ইকুয়াল টু এমএক্স, সেহেতু একটা কথা বলাই যায় যে এই গ্রাফটাতেও টেম্পারেচারটা কি ছিল? ধ্রুবক। কেন? এটাকে আমরা বয়েলের সূত্র থেকে পাই। তো এটা হচ্ছে এক ধরনের আইসোথার্ম গ্রাফ। তো এই ব্যাপারটা বলা যায় আমাদের এখানে। তো ফার্স্টের যে গ্যাসের সূত্রটা ছিল সেটা ছিল বয়েলের সূত্র, সেটা নিয়ে আমাদের কিছু খুব গুরুত্বপূর্ণ কয়েকটা আলোচনা শেষ। এরপরে যে সূত্রটাতে যাব সেটা হচ্ছে চার্লসের সূত্র। তো চার্লসের সূত্রের ক্ষেত্রে ব্যাপারটা কি ছিল বলতো? চার্লসের সূত্রের ক্ষেত্রে ব্যাপারটা ছিল তাপমাত্রা আর আয়তন সংক্রান্ত। একটা জিনিস বলতো, যদি আমরা তাপমাত্রা বাড়াই, একটা গ্যাসের গতিশক্তি অবশ্যই বাড়তে থাকবে আস্তে আস্তে। তুমি যতই তাপমাত্রা বাড়াবা গ্যাসের গতিশক্তি বাড়বে। তো আমি এখানে একটা কথা বলতে পারি, গতিশক্তি যখন বাড়ে সে এক্সপান্ড করতে চায়, মানে তার আয়তনটাকে সে বাড়াতে চায়। যদি আয়তনটাকে বাড়াতে চায় তখন আমি এখানে এই কথাটা বলতে পারি যে আয়তন হচ্ছে ওর পরম তাপমাত্রার সমানুপাতিক, মানে টেম্পারেচার ইজ প্রপোর্শনাল টু ইটস ভলিউম। তো এখান থেকে আরেকটা কথা বলা যায়, ভি ইজ ইকুয়াল টু কেটি। কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তো এখানে লাস্টে একটা বটম লাইন লিখতে পারি আমরা, ভি বাই টি ইজ ইকুয়াল টু কে, মানে আয়তন আর তাপমাত্রা অনুপাত সবসময় কি থাকবে? ধ্রুবক। এখান থেকে তুমি একটা জিনিস লেখো, V1 বাই T1 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি V2 বাই T2। এটা বলা যায় এখানে। তো এটা ছিল তাপমাত্রা আর আয়তনের মধ্যে সম্পর্ক। এখান থেকে অবশ্যই আমরা আবার, যেহেতু আয়তন আছে, এখান থেকে আমরা কার সূত্র ব্যবহার করতে পারি? B ইজ ইকুয়াল টু N বাই V। সেই ক্ষেত্রে কি হয় বলতো? সেই ক্ষেত্রে হয় আমরা যদি V বের করতে চাই তো M বাই D হবে। তো এখানে কি লেখা যায়? এখানে লেখা যায় M বাই D1 T1 ইজ ইকুয়াল টু M বাই D2 T2। তো তুমি বোথ সাইড থেকে M কে ইচ্ছে করলে বাদ দিতে পারো। আর আমরা যদি বোথ সাইড থেকে M কে বাদ দিই, দেখো আরেকটা সূত্র আসে, D1 T1 ইজ ইকুয়াল টু D2 T2। তো এখানে বেসিক্যালি আমরা দুইটা সূত্র বলতে পারি, টেম্পারেচারের সাথে ডেনসিটির একটা সম্পর্ক, মানে ঘনত্বের সাথে তাপমাত্রা। এখানে আরেকটা জিনিস বলা যায় আয়তনের সাথে তাপমাত্রা। তো এই দুটো সম্পর্ক নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। তো ওদেরও গ্রাফ সংক্রান্ত কয়েকটা জিনিস আমরা দেখতে পারি, যে ওদের গ্রাফের ক্ষেত্রে অবশ্যই, ওদের গ্রাফের ক্ষেত্রে, বা এখানে আমি একটু মেনশন করে দিই, এখানে মাস্ট বি প্রেসার সবসময় বা চাপ ধ্রুব থাকবে। চাপ যদি ধ্রুব না থাকে তাহলে এই গ্রাফটা অবশ্যই বা এই লটা ফলো করবে না। তো এখানে তুমি আরেকটা জিনিস একটু খেয়াল করো, যে চার্লসের সূত্রটা আমরা একটু পড়লাম, চার্লসের সূত্রে কয়েকটা জিনিস দেখলাম আমরা এখানে, যে ওর সাথে তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক কি, তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক কি, এগুলো একটু দেখা হলো। এখন চলো আমার গ্রাফটা নিয়ে একটু যদি কথাবার্তা বলি। তো এর ক্ষেত্রে আমরা গ্রাফ ড্র করব। গ্রাফটা হবে আয়তনের সাথে তাপমাত্রা। তো গ্রাফ আঁকার জন্য ফার্স্টে যে ভদ্রতা দেখানো লাগবে আমাদের, ওদের পাশের সমীকরণটা তুমি লিখে ফেলবা, v is equal to kt। এখন একটা কথা বলো, ভিটা কোন অক্ষ বরাবর ছিল? v হচ্ছে y অক্ষ বরাবর, t হচ্ছে x। তাহলে আমরা mx বলতে পারি এটাও মূল বিন্দুগামী সরলরেখা। তো এখানে তুমি ছোট্ট একটা জিনিস বলতে পারো, এই গ্রাফের ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দু কি সমান ছিল বলো? চাপ। এই জন্য এই গ্রাফটা একটা নাম আছে, এই গ্রাফটার নাম হচ্ছে আইসোপ্রেস গ্রাফ অথবা আইসোবেরিক গ্রাফও বলে অনেকে। মানে এটাকে সমচাপীয় লেখ বলতে পারি। ওর প্রত্যেকটা বিন্দুতে চাপ কি থাকবে? সমান, এই একটা বলা যায়। তো আমার ফার্স্টের গ্রাফটাতে তাপমাত্রা ধ্রুব ছিল, এই জন্য আইসোথ্রম। পরের গ্রাফটাতে চাপ সমান ছিল, আইসোপ্রেস। এখন আমরা যে ব্যাপারটা একটু খেয়াল করবো, তো আমাদের দুইটা সূত্র পড়া শেষ। এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে গেলুস্যাকের সূত্র। তো এইটার নামটা একটু লিখি, এটা হচ্ছে গেলুস্যাকের সূত্র। তো গেলুস্যাকের সূত্রের ক্ষেত্রে ছিল এটাকে চাপীয় সূত্র বলে। তো তুমি একটা জিনিস দেখতেছো, একটা গ্যাসের যদি টেম্পারেচার বাড়াও তো অণুগুলো পরস্পর সরে যাওয়ার চেষ্টা করবে দূর থেকে। তো তুমি যদি এটাকে একটা পাত্রে আবদ্ধ অবস্থায় রাখো, তো পাত্রের একক ক্ষেত্রফলে সে একটা প্রেসার দিবে, একটা ফোর্স দিবে, দিয়ে সে দূরে সরে যেতে চাইবে। তো টেম্পারেচার যত বাড়াবা ওর গতিশক্তি বাড়ার কারণে এই ফোর্সের অ্যামাউন্ট বাড়তে থাকবে, মানে বলের অ্যামাউন্টটা আস্তে আস্তে বাড়বে। যদি বলের অ্যামাউন্ট বাড়ে তখন আমি এখানে একটা কথা বলতে পারি, চাপ তাপমাত্রার সমানুপাতিক। কিন্তু অবশ্যই মেক শিওর দ্যাট
যে ওদের এখানে ওদের যে পাত্রটা ছিল সেটার আয়তনটা সবসময় কি থাকা লাগবে, আয়তনটা অবশ্যই আমাদের ধ্রুব থাকা লাগবে। যদি আয়তনটা ধ্রুব থাকতে পারে তো এখানে আমরা একটা কথা বলতে পারি P is equal to KT, কে ছিল সমানুপাতিক ধ্রুবক, তো এর বদলে একটা কথা বলা যায় P by T is equal K। তো P1 by T1 is equal to তুমি লিখতে পারো P2 by T2। খুব সহজে একটা কথা বলতে পারো, এটা তো আমরা একটু বক্স দিলাম, এটা তো বক্স দিলাম, তো তুমি নিঃসন্দেহে দেখতে পারো চাপের সাথে এটা কার সম্পর্ক ছিল বলো, তাপমাত্রা সম্পর্ক ছিল। তো আমি যদি এখানে অবশ্যই এখানে আরেকটা কথা জানি আমরা, এখানে আয়তনটা কি থাকবে, ধ্রুব থাকবে। এখন যদি আয়তন ধ্রুব থাকে সেই ক্ষেত্রে আমরা যদি ওর গ্রাফটাকে আঁকতে চাই তো ওর গ্রাফটা কেমন হবে, চাপ বনাম তাপমাত্রা গ্রাফটা। এখন আমার পাশে লিখতেই পারি P is equal to হচ্ছে KT, তো এটাকে বলা যায় y equal to mx এর মতো। তো যেহেতু y equal to mx তো গ্রাফের শেপটা হবে মূল বিন্দুটা। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই গ্রাফের প্রত্যেকটা বিন্দুতে চাপ সমান, তো এই জন্য এই গ্রাফটার নাম দিব আমরা হচ্ছে আইসোকোরিক গ্রাফ। আইসোকোরিক গ্রাফ মানে সম আয়তনীয় লেখ, মানে যেই গ্রাফের প্রত্যেকটা পয়েন্টে আয়তনটা কি থাকবে, সমান। তো এখান থেকে দেখো আমরা তিনটা সূত্র বললাম, ফার্স্টে ছিল বয়েলের সূত্র, এটা তো তাপমাত্রা ধ্রুব ছিল বলে ওর গ্রাফটার নাম ছিল আইসোথার্মাল গ্রাফ। এরপরে গ্রাফটা বললাম হচ্ছে আমার চার্লসের সূত্র, এখানে প্রেসারটা ধ্রুব ছিল বলে আমরা আইসোপ্রেস গ্রাফ বললাম এটাকে। সবার লাস্টে গেলসের সূত্র বললাম, এখানে আয়তনটা ধ্রুব এই জন্য এটাকে আমরা বললাম আইসোকোরিক গ্রাফ। তো এইটা একটা ব্যাপার ছিল আমাদের। তো এখন আসো আমরা যদি আসি যে ওর সামগ্রিক কিছু সূত্রে, সামগ্রিক সূত্র হচ্ছে এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ। আমাদের এই যে টপিকটা ছিল এই টপিকে আমরা বললাম গ্যাসের সবগুলো সূত্র পড়ে ফেলবো আমরা, হ্যাঁ। তো এখানে একটা কথা হচ্ছে এটা যেটা পড়বো এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ পড়বো আমরা। তো আদর্শ গ্যাস সমীকরণ পড়ার জন্য তুমি কয়েকটা জিনিস একটু খেয়াল করতে পারো, এটা দেখতেই পারো। তো এখানে একটা কথা বলা যায় আয়তনটা ছিল চাপের ব্যস্তানুপাতিক, মানে তুমি যত বেশি চাপ বাড়াবো আয়তনটা আস্তে আস্তে কমতে থাকবে, এটা ছিল বয়েলের সূত্র। এরপরে সেকেন্ড সূত্র পড়তেছিলাম V সমানুপাতিক T, টেম্পারেচার বাড়ালে তুমি ভলিউমটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এটা তো অবশ্যই T কি ছিল, ধ্রুব, এখানে P ধ্রুব ছিল। এখানে আরেকটা কথা বলা যায় V সমানুপাতিক N, মোল সংখ্যা সমানুপাতিক, এটা হয়েই আসে। 1 মোল গ্যাসের আয়তন যা হবে 2 মোল গ্যাসের আয়তন এর থেকে বেশি হবে, তো বলাই যায় তুমি মোল সংখ্যা বাড়তে থাকলে আয়তন বাড়তে থাকবে, এটাকে বলে অ্যাভোগাড্রো সূত্র। এখন আমরা যদি সূত্রগুলোকে কম্বাইন করি তো দেখতে পাই NT by P is proportional to কি, V is proportional to NT by P বলা যায়। এখান থেকে তুমি একটা জিনিস খেয়াল করো, অবশ্যই সমানুপাতিকের বদলে আমরা সমানুপাতিক ধ্রুবক আনতে পারি K, তো এটাকে লিখতে পারি আমরা PV is equal to NKT। কিন্তু 1 মোল গ্যাসের জন্য STP তে সারা জীবন ওর আয়তনটা ধ্রুব, সেই জন্য আমরা এটাকে K রাখবো না, এটাকে আমরা K কে রিপ্রেজেন্ট করব হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক। এটাকে প্রকাশ করা হয় R দ্বারা, এই জন্য এটাকে আমরা R দ্বারা প্রকাশ করব। তো সেখানে একটা জিনিস লেখা যায় PV is equal to nRT। তো PV equal to nRT আমরা লিখতে পারি, এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ। আর 1 মোল গ্যাসের জন্য, বা এটা সব সময় সকল ধরনের গ্যাসের জন্য, আদর্শ গ্যাসের জন্য এটার R এর মানটা ফিক্সড। এই R এর মানটা SI ইউনিটে, আমরা যখন ফিজিক্সে পড়তেছি অবশ্যই SI ইউনিটটাই প্রেফার করব। SI ইউনিটে এই R এর যে মানটা সেটা হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। এটা ছিল আমাদের SI ইউনিটে R এর ভ্যালুটা। এই R এর ভ্যালুটা আমরা SI ইউনিটে ইউজ করতে পারবো তখনই যখন চাপকে আমরা প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কয়ার রাখবো, আয়তনকে মিটার কিউবে রাখবো, ইন তো মোলে থাকবেই, আর টেম্পারেচারটা থাকবে হচ্ছে আমাদের কেলভিনে, সবকিছু SI এককে থাকবে, তখনই আমরা এটা ব্যবহার করতে পারবো। তো আমাদের তো মোটামুটি গ্যাসের সূত্রগুলো এখানে দেখা হলো। তো গ্যাসের সূত্রগুলো দেখার পর আমরা ছোট্ট ও কিছু সমস্যা গুলো দেখে ফেলবো, যে কিছু ম্যাথস, কিছু ট্রিকি ম্যাথস কিভাবে থাকে এর মধ্যে থেকে, এগুলো একটু দেখবো আমরা। তো ফার্স্টে আমি যদি একটা এক্সাম্পল দেই তোমাকে এখানে, যে আমি বললাম ধরো 2 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য, এটা বলতেই পারি, মানে আমি 2 গ্রাম অক্সিজেন গ্যাস দিলাম, ওর জন্য ওর চাপ বনাম তাপমাত্রা যে গ্রাফটা ছিল, ধরো চাপটা ছিল হচ্ছে আমি বলতে পারি চাপটা ছিল হচ্ছে ATM এ, আর তাপমাত্রা ছিল হচ্ছে কেলভিনে।
এই যে গ্রাফটা দেখলাম আমরা, গ্রাফটা ছিল 30 ডিগ্রি হলে এর আয়তন কত সেটা তোমাকে বের করতে হবে। এই গ্যাসটার আয়তন কত হবে, চাপ ATM এ দিতে পারি আমরা। একটু যদি সহজ করতে চাই ব্যাপারটা, আমরা চাপটাকে নিউটন পার মিটার স্কয়ার দিতে পারি, কারণ আমরা এখন একটু আগে বলতেছিলাম আমরা সবকিছু SI ইউনিটে নিব। তো SI ইউনিটের জন্যই আমি দিলাম, সবকিছু SI দিচ্ছিল, নিউটন পার মিটার স্কয়ার কেলভিন। চাপ ATM এ দেওয়া থাকলে দেন তোমাকে এটা নিউটন পার মিটার স্কয়ারে কনভার্ট করা লাগবে। এইটার জন্য 30 ডিগ্রি ছিল ওদের গ্রাফটা, এটার জন্য আমি তোমাকে আয়তন বের করতে বলছি। তো তুমি এখানে একটা জিনিস খেয়াল করো, PV ইকুয়াল টু আমরা জানি nRT, যেহেতু আমাদেরকে V বের করতে বলছে n, এখানে একটা জিনিস দেখো, ভরের একটা ব্যাপার আছে তাই না, যে 2 গ্রাম অক্সিজেন গ্যাস, তাহলে আমরা কি বলতে পারি বলো, ভর বাই আণবিক ভর, আর পিটাকে আমি এই পাশে নিয়ে আসলাম P বাই P। এখানে তুমি একটা জিনিস দেখো, n ছিল 2 গ্রাম অক্সিজেনের জন্য, এটাকে 32 বলতেই পারি, আর এর মান 8.314, আর টেম্পারেচার এখানে ঢালের জন্য দেখো ট্যানজেন্ট দেখো 1030 ইকুয়াল টু আমরা বলতে পারি P বাই T, দেখো লম্ব বাই ভূমি। তাহলে বলো P বাই P এর মান কত হবে জানো, √3। কেন বলো তো, 1030 এর মান ছিল 1 বাই √3 তাই তো, কিন্তু আমাদের এখানে লাগবে কি বলো, T বাই P, তাহলে এটার মানটা হবে শুধু √3। তুমি এখানে বসিয়ে দাও, তাহলে তুমি কি পাবা জানো, এত মিটার কিউব ছিল ওই গ্যাসের আয়তনটা। তো এটা বলাই যায় যে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে মাঝে মাঝে কিছু গ্রাফ রিলেটেড কিছু কম্বাইন্ড ম্যাথ তোমার জন্য থাকতেই পারে। এটা হতে পারে একটা ব্যাপার ছিল, এটা আমাদের গ্যাসের সূত্র নিয়ে কথাবার্তা। ওকে, এরপর কিছু গ্রাফ থেকে এই টাইপের ম্যাথগুলো আসতে পারে। এরপর আমরা যে কাজটা করবো, খুব গতানুগতিক একটা ম্যাথ ছিল, এই ম্যাথগুলো একটু একটু দেখবো আমরা। এখানে দেখবো আরেকটা এক্সাম্পল দেখলাম, কোন হ্রদের তলদেশ থেকে, হ্রদ মানে তো আমরা চিনি তাই না, পানির কোনো কিছু, পানির নদীর ফোয়ারার মতো থাকে, তো কোন হ্রদের তলদেশ হতে একটা বুদবুদ পৃষ্ঠে চলে আসলে, বুদবুদ পৃষ্ঠে চলে আসলে এর আয়তন 8 গুণ হয়। এখন আমি বললাম, এখন ওই হ্রদের গভীরতা কত, গভীরতা কত, মানে একটা বুদবুদ হ্রদের তলদেশ থেকে চলে আসছে, তো ওর আয়তন 8 গুণ হয়ে গেছে। এখন আমি বললাম ওই হ্রদের গভীরতা কত সেটা বের করতে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, আমি ধরে নেই, আমি যদি ফার্স্টে চিত্র আঁকতে চাই, ধরে নেই এটা ছিল হ্রদ, হ্রদ বলতে পারি আমরা, এটা ছিল হ্রদের তলদেশ। তুমি জানো যখন নিচে থাকতেছে তো পানির চাপ এবং বায়ুমণ্ডলের চাপের জন্য আয়তনটা ছোট ছিল, যখন সেকেন্ড কন্ডিশনে চলে আসছে আয়তনটা আস্তে আস্তে বড় হতে, মানে বড় হয়ে গেল। কতটুকু গভীরতায় ছিল, H, হ্রদের গভীরতা ছিল H, তো আমি এটাকে 1 কন্ডিশন বলতে পারি। এখানে V1 ছিল, এখানে চাপ ছিল P1, এটাকে বলতে পারি P2, এখানে চাপ ছিল V2। তো তুমি এখানে একটা কথা বলো যে তলদেশে যে চাপটা সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ ছিল অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস এটুক পানির প্রেসার। তো আমরা জানি পানির যে প্রেসারটা সেটাকে আমরা বলতে পারি H⍴G। তাহলে দেখো P1 এর জন্য অবশ্যই প্রেসারটা বেশি, সেটা ছিল অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস ওয়াটারের কারণে, হাইটের কারণে যে প্রেসারটা। কিন্তু P2 এর ক্ষেত্রে প্রেসারটা শুধুই এখন কি অ্যাটমসফিয়ারিক প্রেসার, আর V2 তো তুমি জানোই 8 ফিট। তো এখানে আরেকটা কথা বলতে পারি, এইটাকে V1 কে V ধরলে এটা অবশ্যই হবে 8 ফিট। তাহলে এখানে আমরা একটা কথা বলতে পারি, P1 V1 is equal to P2 V2। তো P1 এর জন্য এটা কি হবে বলো, PA প্লাস H⍴G। তো V1 এর বেলায় আমরা V লিখতে পারি। P2 এর জন্য ব্যাপারটা কি, এটা শুধু অ্যাটমসফিয়ারিক প্রেসার, আর এটাকে আমরা বলতে পারি 8V। দেখো VV দুপক্ষ থেকে বাদ চলে যায়, এটা শুধু থাকে 8PA, এটা থাকে PA। তো এখানে একটা কথা বলতে পারি, H⍴G ইকুয়াল টু আমরা বলতেই পারি 7PA। তাহলে এখানে বলো শুধু H ইকুয়াল টু কি বলা যায়, 7PA বাই ρG। এখন অ্যাটমসফিয়ারিক প্রেসারটা কত হয় বলো, অ্যাটমসফিয়ারিক প্রেসারটা 10⁵ বলতে পারি, অথবা 101 325 প্যাসকেল, আর নিচে পানির রোধ তো জানি 1000, G এর হলো 9.8, এত মিটার থাকবে। তো তুমি এখানে একটা জিনিস খেয়াল করো, আমি বললাম 8 গুণ, এই জন্য এখানে 7 আসছে কেন, দেখো এখানে 8, এখান থেকে একটা অ্যাটমসফিয়ারিক প্রেসার এখান থেকে সাবট্রাক্ট হচ্ছে। তাহলে আমাকে এখানে একটা ছোট্ট একটা কথা বলতে পারি,
হ্রদের ম্যাথগুলো যদি এগুলোতে এমসিকিউতে থাকে, এটা অনলি ফর এমসিকিউর জন্য ছোট্ট একটা ট্রিক্স আমরা বলতেই পারি। এমসিকিউর জন্য ট্রিক্সটা হচ্ছে যে হ্রদের যে গভীরতা এইচটা তোমাকে বের করতে বলবে, এটা সারা জীবন হবে n-1 PA বাই রো জি। একটু খেয়াল করো, n হচ্ছে কত গুণ হলো বুদবুদের আয়তনটা, পি এ তো জানি অ্যাটমসফিয়ারিক প্রেসার, রো জি এই ব্যাপারটা ছিল। এটা শুধুমাত্র আমরা এমসিকিউর জন্য ব্যবহার করতেই পারি চাইলে। আর পি এটা সাধারণত 10⁵, রোটা হচ্ছে যেই টাইপের, এটা ধরো তেলের কোনো একটা পৃষ্ঠের মধ্যে হতে পারে, তেলের তলদেশ থেকে উঠে আসছে, অথবা পানি হতে পারে, পানি হলে তো 1000 হবে, জি এর ভ্যালু আমরা 9.8 বলতে পারি। তো এই যে জিনিসগুলো ছিল, এগুলো ছিল আমাদের গ্যাসীয় সূত্র নিয়ে কথাবার্তা। ওকে, গ্যাসীয় সূত্রগুলো নিয়ে একটু দেখলাম আমরা। এখন যে ব্যাপারটা একটু দেখবো, এটা ছিল আমাদের টপিক 1, যে গ্যাসের সূত্রগুলো নিয়ে কথাবার্তা বলা। তো আমাদের গ্যাসের সূত্রগুলো নিয়ে কথাবার্তা বলা মোটামুটি শেষ। এখন আমরা আসবো আমাদের টপিক 2 তে, সেটা হচ্ছে আরএমএস বেগ অথবা বর্গমূল গড় বর্গবেগ। তো আমরা এটাকে বলতে পারি সিআরএমএস। তো আরএমএস বেগ জানার আগে এই ব্যাপারটাকে একটু বলে রাখি। আরএমএস বেগের ক্ষেত্রে হচ্ছে একটা গ্যাসের অণুগুলোর যতগুলো বেগ আছে সবগুলো বেগকে আমরা কি করবো জানো, আমরা সবগুলো বেগকে গড় বর্গ করে গড় করব, এরপর ওর বর্গমূল করব। অনেকটা এরকম যে যতগুলো বেগ ছিল, তো C1 C2 C3 সবগুলোকে বর্গ করে আমরা কি করব, যোগ করব, এরপর দিকে গড় করব। এগুলোকে আমরা বলতেছি হচ্ছে আরএমএস বেগ। এখন তুমি একটা জিনিস ঠান্ডা মাথায় খেয়াল করতে পারো যে আরএমএস বেগের জন্য আমরা কয়েকটা সমীকরণ একটু একটু জানি। ছোট একটা নোট লিখবো এখানে। আরএমএস বেগটা কি হতে পারে? আরএমএস বেগ এটাকে আমরা লিখতে পারি √3RT/m। তো আরেকটা ব্যাপার আছে, তো একটা গ্যাসের অণুর জন্য এটাকে বলবো সিপি, এটাকে বলে সম্ভাব্য বেগ। সম্ভাব্য বেগ, প্রবাবল ভেলোসিটি বলতে পারে। তো সম্ভাব্য বেগের ক্ষেত্রে ব্যাপারটা কি জানো, পরিসংখ্যান থেকে কিছু সূত্র আসবে আমাদের 2RT/m। তো সম্ভাব্য বেগ যেহেতু বললাম, আমাদের এই ফিজিক্যাল মিনিংটা বোঝা লাগবে। সম্ভাব্য বেগ বলতে কি বোঝায়? এখন একটা বদ্ধ পাত্রে যদি অনেকগুলো অণুর বেগগুলো অ্যানালাইসিস করতে পারি, তাহলে বেগ এরকম ছিল 2884283, এগুলো ছিল অনেকগুলো অণুর বেগ। এর মধ্যে তুমি বলো কোন বেগটা সবচেয়ে বেশি বার ছিল? 8। তো 8টাকে আমরা কি বলবো জানো? সম্ভাব্য বেগ বলবো। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি আরেকবার একটু বলি যে সম্ভাব্য বেগের এই ব্যাপারটা গেল। এখন আমরা আসবো গড় বেগ। ডিরেক্টলি গড় বেগ বের করাটা, এটাকে আমরা সিএভি দ্বারা কনভার্ট করতে পারি। এখন যেটা আমরা গড় বেগটা বলি, গড় বেগটা কি হবে বলো? √8RT/πm। এইগুলো ছিল অ্যাকচুয়ালি আমাদের সিআরএমএস, সিপি আর সি এভারেজ। এভারেজ হচ্ছে শুধু অনুসংখ্যাগুলোকে যোগ করে তুমি ভাগ দিচ্ছ আর দিয়ে। এখন তুমি একটা কাজ করতেই পারো চাইলে, যে আমরা যদি সিপি আর সিআরএমএস এর অনুপাতগুলো বের করি, সেই ক্ষেত্রে ব্যাপারটা কি হবে, যে ওদের গ্রাফগুলো কেমন হবে, বা ওদের এদের মধ্যে একটা রিলেশন স্থাপন করা যায় কি হবে। দেখো, আমি যদি এটা বলতে পারি সিপি ইজ টু সিআরএমএস, এখন এই দুটাকে ভাগ করো, ভাগ করলে কি হবে দেখো, সিপি উপরে আসছে, নিচে সিআরএমএস। দেখো RT/m কাটা, সিপির জন্য উপরে কি থাকবে? √2, আর সিআরএমএস এর জন্য কি থাকবে জানো? √3। এগুলো কিন্তু এমসিকিউতে আসে। তাহলে দেখো, সম্ভাব্য বেগ আর সিআরএমএস বেগের মধ্যে সম্পর্ক। এখানে আরেকটা জিনিস বলা যায়, আমরা যদি বলতেই চাই যে সিআরএমএস ইজ টু সি এভারেজ, এটা বলতে পারি। এটা কত বের হবে দেখো, সিআরএমএস এর জন্য উপরে √8 তো আছেই, আর এটার জন্য থাকবে কি বলো, নিচে। তো আমি এটা বলতে পারি, এটার জন্য কত থাকবে? সিআরএমএস এর জন্য √3, আর এটার জন্য থাকবে √8/π, এটা বলা যায়। এখন আমরা যদি এটা বলি যে ওদের মধ্যে সামগ্রিক একটা সম্পর্ক আনবো, এই দুইটার মধ্যে কি লেখা যায়? সিপি সিআরএমএস সি এভারেজ, এদের মধ্যে যদি আমরা সম্পর্ক চাই, সম্পর্কটা অনেকটা এরকম হয়, √2:√3:8/π। এটা ছিল ওদের তিনটার মধ্যে সম্পর্ক, যে সম্ভাব্য বেগ, আরএমএস বেগ, আর একটা হচ্ছে গড় বেগ, ওদের মধ্যে যে সম্পর্কটা ছিল। তো আমরা এটা বলতে পারি। তো এইখানে একটা বেগ নিয়ে একটা কথাবার্তা হয়ে যায়। এখন আরেকটা জিনিস একটু দেখবো আমরা, যে অণুর সংখ্যা আর বেগের যে সম্পর্কটা ছিল সেটা কিরকম হতে পারে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, যে এখন আমরা একটু গ্রাফে রিপ্রেজেন্ট করে দেখাবো
কোন বেগটা অণুরা সবচেয়ে বেশি অনুভব করতে পারে সেই বেগের ক্ষেত্রে একটু গ্রাফে রিপ্রেজেন্ট করে দেখাবো। তো তুমি এখানে একটা জিনিস দেখতেই পাবে, ধরো আমি এখানে বললাম যে অণু সংখ্যা ছিল n, আর এখানে বললাম ওদের বেগ ছিল c। তো গ্রাফটা অনেকটা এরকম ভাবে যদি আমরা পাই, সবচেয়ে বেশি বেগ থাকবে কি জানো, সিপি প্রবাবল, মানে এটা সবচেয়ে বেশি সংখ্যক অণুগুলো ক্যারি করবে। এরপরে অণু সংখ্যাগুলো, কম অণু সংখ্যা যেগুলো পাবো সেগুলো হচ্ছে সি অ্যাভারেজ। সি অ্যাভারেজের ক্ষেত্রেও অণু সংখ্যাগুলো সি প্রবাবল থেকে একটু কম, কিন্তু সবচেয়ে বেশি বেগ সংক্রান্ত যেসব অণুগুলো পাবো সেটা হচ্ছে সি আরএমএস। তো এটা ছিল একটু বলতে পারি আমরা সি সিপি সি অ্যাভারেজে আর সি আরএমএস এর ক্ষেত্রে অণু সংখ্যাগুলো আস্তে 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 গ্র্যাজুয়ালি কি হচ্ছে, এই অণু সংখ্যাগুলো হ্রাস পাচ্ছে। তো একটা কথা বলতেই পারি আমরা। তো এইটা গেল বর্গমূল গড় বর্গবেগ, এর সাথে আমরা পড়তেছিলাম সম্ভাব্য বেগ, আরএমএস বেগ, ওদের সম্পর্ক, ওদের কিছু গ্রাফ রিলেটেড কথাবার্তা। এখানে তুমি আরেকটা জিনিস একটু খেয়াল করতেই পারো চাইলে, এই জিনিসটা একটু দেখবো, আমরা কিছু ওদের কিছু ম্যাপগুলো একটু দেখবো। ধরো আমি এখানে একটা কথা বলতেছি, এখানে ছোট্ট একটা নোট লিখতেই পারো তুমি, সি আরএমএস এটা নিয়ে আমাদের বেশি কনসার্ন, ইকুয়াল টু বলতে পারি 3RT/N। তো আমরা 3RT ইকুয়াল টু 1 মোল গ্যাসের জন্য লিখতেই পারি PV/N। তো এখানে একটা কথা বলা যায় 3P/M/V। M/V মানে হচ্ছে ডেনসিটি। তো এখানে আমরা আরেকটা কথা বলতে পারি 3P/D। তো আরএমএস বেগের সাথে এটা ছিল কার সম্পর্ক বলো, ঘনত্বের সম্পর্ক, এটা আসতেই পারে। এইটা ছিল আমাদের একটা ব্যাপার, আরএমএস সংক্রান্ত যে বেগ নিয়ে বা ওদের ঘনত্ব নিয়ে যেসব ব্যাপারগুলো। তো এটা গেল। এখানে এখন আমরা একটা গ্যাসের মিক্সচারের জন্য, একটা মিক্সচার অফ গ্যাস, এটার জন্য আমরা কি করব, আরএমএস বেগটা একটু বের করব। এখন আমি যদি বলি ধরো সামথিং 30% অক্সিজেন এবং 70% নাইট্রোজেনের মিশ্রণের 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আরএমএস বেগ, আরএমএস বেগ কত সেটা বললাম যে একটা গ্যাসের মিক্সচারের জন্য। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, আমি এই কথাটা বলতে পারি C = √3RT/N, কিন্তু এটা M না, এটা হচ্ছে M মিক্সচারের জন্য, M মিক্স বলতে পারি। আর এখানে যদি আমরা M মিক্সটা বের করি, M মিক্সটা কার কার মিক্সচার বলো, 30% অক্সিজেন আর 70% নাইট্রোজেন। তাহলে আমরা একটা কথা বলতে পারি না, 30% 30/100 অফ অক্সিজেন মানে 32। আর এখানে একটা জিনিস বলতে পারি 70/100 অফ নাইট্রোজেন মানে কত, 28। তো সেটা করো সামথিং, কিন্তু এটাতে যা আসবে সামথিং, এগুলো আমরা মোলার ম্যাস ইউজ করি, এটা গ্রামে থাকে, অবশ্যই এটা 10⁻³ করে এটাকে কেজিতে নিয়ে যাবে। কেন, এখানে সবকিছু আমরা এসআই ইউনিটে বসাবো, তো এটাকে মাস্ট বি কনভার্ট ইনটু কেজি। এখন তুমি দেখো এই সবগুলো ভ্যালু যদি বসো, আর এর মান জানি আর এখানে টি এর ভ্যালুটাও জানি 300 কেলভিন, তুমি যদি বসায় দাও দেন তুমি এখানে কি দেখতে পাবা, যদি বসে দেই আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাবো, আর 8.314 টেম্পারেচার জন্য মিক্সচার জানো সামথিং মিটার পার সেকেন্ড, এটা বলা যায় একটা গ্যাসের জন্য সিআরএমএস বেগের যে ব্যাপারটা ছিল, এটা একটা ব্যাপার গেল। তো এটা একটা মিক্সচারের জন্য আরএমএস বেগ বের করে একটা ডেফিনিট টেম্পারেচারে। এখানে আমরা আরেকটা জিনিস একটু দেখবো যে আরএমএস বেগের জন্য কি হতে পারে। তো কোনো কারণে যদি টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকে, আমরা কিন্তু আমাদের বায়ুমণ্ডলটাকে হারাই ফেলতে পারি। কি হবে, কারণ নাইট্রোজেন গ্যাসগুলো ওদের যে গতিশক্তিটা আছে বা ওদের যে বেগটা আছে সেটা আরএমএস বেগের যদি সমান, আরএমএস বেগটা যদি মুক্তি বেগের সমান অর্জন করে, তাহলে নাইট্রোজেন স্তরটা থাকবেই না। তো এটা কিভাবে বলতে পারে, এটা বলতেই পারি চাইলে যে কত টেম্পারেচারে নাইট্রোজেন গ্যাসের বায়ুমণ্ডল বা গ্যাসের স্তর পৃথিবী হতে উধাও হয়ে যাবে, উধাও হয়ে যাবে। ব্যাপারটা একটু ভয়ানক, তাই না? নাইট্রোজেন গ্যাসটা আমাদের অ্যাকচুয়ালি অক্সিজেনের যে প্রপোর্শনটা, বার্নিং প্রপোর্শনটা, রেটটাকে ঠিক রাখে, এটাকে হালকা রাখে, তাই তো? এখন নাইট্রোজেন গ্যাসটা উধাও হয়ে যাবে, সেই ক্ষেত্রে বলতে পারি নাইট্রোজেনের সিআরএমএস এর যে ভ্যালুটা, এটা হতেই পারে 3RT/N, এটা যদি বেগ, এটা না মুক্তি বেগের সমান হবে পৃথিবীর, যেটাকে বলতে পারি √2gr। এখন তুমি একটা জিনিস জানো যে 3 আর এর ভ্যালু হচ্ছে 8.314 টেম্পারেচার, তুমি জানো না 28 অবশ্যই কেজিতে কনভার্ট করবা, এই জন্য 10⁻³
আর পৃথিবীর ক্ষেত্রে জি এর মান আমরা জানি, পৃথিবীর জি এর মান হচ্ছে 9.8, আর এর ভ্যালু হচ্ছে 6.4 × 10⁶। অনেকে এর মানটাই জানো, মুক্তি বেগের মানটা 11.2 কিলোমিটার/সেকেন্ড, এটাও সরাসরি ব্যবহার করতে পারো। আর এখান থেকে খুব সহজেই তুমি টেম্পারেচারটা বের করতে পারো, যে কত টেম্পারেচার অ্যাকচুয়ালি নাইট্রোজেন স্টোরে থাকবে না, বুম হাওয়া হয়ে যাবে। ওকে, এই জিনিসগুলো কিন্তু বের করা যায়। খুব ইন্টারেস্টিং কয়টা ম্যাথ দেখলাম এটা আমরা এখানে। তো এইটা ছিল আমাদের গ্যাসের আরএমএস বেগ সংক্রান্ত জিনিস। ওকে, তো আমরা এখন গ্যাসের পরবর্তী টপিকটা যাব, এটা হচ্ছে টপিক 3, গতিশক্তি নিয়ে কথা বলতে। একটা গ্যাসের গতিশক্তি কিরকম হতে পারে, মিক্সচারের ক্ষেত্রে কি ব্যাপার দেখাতে পারে, সেই জিনিসগুলো একটু যাবো। তো সেই ক্ষেত্রে আমরা লিখবো, এটা হচ্ছে টপিক 3, এটা হচ্ছে গ্যাসের গতিশক্তি, কাইনেটিক এনার্জি অফ গ্যাস। তো গ্যাসের গতিশক্তিকে আমরা ই কে দ্বারা লিখতে পারি। তো গ্যাসের গতিশক্তির জন্য এখানে একটা ব্যাপার করতেই পারি, যে গতিশক্তি ই কে ইজ ইকুয়াল টু 3/2 nRT। এটা হচ্ছে একটা গ্যাসের গতিশক্তি। এটাকে আমরা চাইলে গ্যাসের আদর্শ গ্যাস গতিতত্ত্ব থেকে বের করতে পারি। 3/2 n হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে ওর টেম্পারেচার। এটা ছিল একটা গ্যাসের জন্য গতিশক্তি যেটা। এখন আমরা যদি দুটো ভিন্ন টাইপের গ্যাসকে একসাথে মিক্স করি, তাহলে ওই মিক্সচারের টেম্পারেচারটা কিভাবে হবে বা কত হবে, সেটা কিন্তু আদর্শ গ্যাসের গতিতত্ত্বের বা এই গতিশক্তি থেকে আমরা বের করতে পারি। কিভাবে জানো? যদি আমি বলি একটা গ্যাস মিশ্রণের জন্য, তো আমি ধরে নিই গ্যাসের মিশ্রণ সেটার জন্য, তো ওদের কম্পোনেন্ট গুলো কি হবে? ধরে নিলাম ফার্স্ট গ্যাস ছিল A1, টেম্পারেচার T1, ওর ভর ছিল M1 ধরতেই পারি। এরপরে গ্যাসের জন্য N2, টেম্পারেচার 2, এটা হচ্ছে M2। এখন এইটাকে যদি মিক্সচার করি, বা মিক্সচারের মোল সংখ্যা কি হবে? N1 প্লাস N2 বলাই যায়, তাই না? এটা হচ্ছে মিক্সচারের মোল সংখ্যার জন্য। এখন মিক্সচারের জন্য যদি শক্তির ক্ষয় বা অপচয় না হয়, সেক্ষেত্রে একটা ব্যাপার বলতেই পারি। যদি ক্ষয় অপচয় না হয়, আমি বলতে পারি মিক্সচারের টোটাল যে কাইনেটিক এনার্জি হবে, প্রত্যেকটা উপাদানের কাইনেটিক এনার্জির সমষ্টির সমান। তো আমরা কাইনেটিক এনার্জি মনে সূত্র জানি, একটু আগে বললাম 3/2 nRT। এটার জন্য কি হবে? 3/2 n1RT1, 3/2 n2RT2। এখন প্রত্যেকটা পোরশন থেকে তুমি চাইলে 3/2R, 3/2R, 3/2R বাদ দিতে পারো। যদি 3/2R বাদ দেই, তখন আমার কি হয় জানো? nt = n1t1 n2t2। এই যে টিটা ছিল, সেটা হচ্ছে গ্যাসের সামগ্রিক তাপমাত্রা। তো এখান থেকে সবার লাস্টে আমরা একটা কথা লিখতেই পারি, যে গ্যাসের গতির শক্তি থেকে আমরা এই কথাটা লিখতে পারি। কিভাবে লিখতে পারি? যে একটা মিশ্রণের যে টেম্পারেচার থাকবে T, এটাকে লেখা যায় কি বলো? n1t1 প্লাস n2t2 বাই n। এই লাইনটাকে এই লাইন থেকে লিখতে পারি আমরা। তো গ্যাসের প্রত্যেকটা উপাদানের নিজস্ব মোল সংখ্যা, তাপমাত্রা, সমষ্টিটার গুণফলকে যদি মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমরা গ্যাসের অবশ্যই মিশ্রণটা টেম্পারেচার বের করতে পারি। তো আমি বলতে পারি না একটা গ্যাসে 2 মোল ছিল টেম্পারেচার এত, 3 মোল ছিল টেম্পারেচার এত। আমি এটা এখানে বলতে পারি ডেটাতে, যে N1 এর মান ছিল 3 মোল, ও টেম্পারেচার ছিল ধরো 300 কেলভিন। N2 ছিল 4 মোল, টেম্পারেচার ছিল 400 কেলভিন। এখন আমি বললাম মিশ্রণের টেম্পারেচারটা কত, জাস্ট তুমি এখানে পুট দ্য ভ্যালু, এখান থেকে টি এর ভ্যালু খুব সহজেই বের করা যায়। এটা ছিল একটা গ্যাসের জন্য ও মিশ্রণের তাপমাত্রা সংক্রান্ত জিনিস। তো এই ব্যাপারটা গেল, একটা গ্যাসের মিশ্রণের তাপমাত্রা বের করতে পারি। আর এখান থেকে কিছু খুব সহজ সহজ ম্যাথ আসতেই পারে তোমার, যে এখানে ছোট্ট একটা নোট যেটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিস একটু শিখার আছে এখানে, যে ই কে ইজ ইকুয়াল টু 3/2 nRT। আমি যদি বলি প্রতি অণু গতিশক্তি, অণু গতিশক্তি সেটা বের করতে চাই, সেটার জন্য অ্যাকচুয়ালি অণু সংখ্যা দিয়ে যদি মোল সংখ্যাকে রিপ্রেজেন্ট করো, সেক্ষেত্রে বলা যায় n/n RT। কিন্তু আমরা যেহেতু বললাম প্রতি অণু, এটা মানে বুঝাচ্ছে কি বলো? যেহেতু প্রতি অণু বলা হলো, এটা মানে বুঝাচ্ছে n এর ভ্যালু হবে 1। n এর ভ্যালু যদি 1 হয়, সেই ক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি 3/2 R/n/T, এটা বলা যায়। এটা হচ্ছে একটা গ্যাসের মোলার গ্যাস ধ্রুবক, এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করলে এটাকে নতুন একটা জিনিস বলে, সেটা হচ্ছে বোলজম্যান ধ্রুবক। এটাকে সাধারণত আমরা প্রকাশ করি হচ্ছে কে দ্বারা। তো কেটা হচ্ছে এখানে আমাদের বোলজম্যান ধ্রুবক।
এটা বলতে পারি। তো একটা গ্যাসের যদি প্রতি অণুর গতিশক্তি আমরা বের করতেই চাই, এখানে 3/2 kT হবে। তো এখানে 3 এর একটা সিগনিফিকেন্স অবশ্যই আছে, এটা ছিল স্বাধীনতার মাত্রা। এটা একটু পরে একটা টপিকে পড়বো আমরা, সমবিভাজন নীতি ও স্বাধীনতার মাত্রা রিলেটেড। তো এই টপিকটাতে আমার গ্যাসের গতিশক্তি নিয়ে একটু সাইডলি আলোচনা করলাম। ওকে, তো আমাদের টপিক 3টা আপাতত শেষ, এখন আমরা চলে যাব টপিক 4-এ। তো টপিক 4টা ছোট্ট একটা টপিক, এখানে নিয়ে কাজ করবো। যে টপিকটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে আমাদের গড় মুক্ত পথ। তো আমরা একটু লিখি টপিকের নামটা, এটা ছিল আমাদের টপিক 4, গড় মুক্ত পথ। তো একটা ব্যাপার আছে, এটাকে কেন গড় মুক্ত পথ বলে? আমার যদি গ্যাসের অণুগুলো পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়, ওরা যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে প্রত্যেকটা সময় আরেকটা সংঘর্ষে লিপ্ত হওয়ার আগে ওরা সবসময় একটা সরল রৈখিক পথ অতিক্রম করে। এই যে সরল রৈখিক পথগুলো অতিক্রম করবে, এগুলোকে যদি আমরা গড় করি তাহলে যেই পথটাকে পাবো, এই সরল রৈখিক পথগুলোকে বলে মুক্ত পথ। আর এটাকে যখন গড় করি, এটাকে আমরা কি বলি জানো? গড় মুক্ত পথ। তো ল্যামডা, এই গড় মুক্ত পথকে সাধারণত ল্যামডা দ্বারা বলতে পারি। ল্যামডা মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সংঘর্ষ সংখ্যা, এটা বলতে পারি। এটা হচ্ছে ল্যামডার বেসিক যে ইকুয়েশন ছিল, যে অতিক্রান্ত দূরত্ব বাই ওই দূরত্বতে সে কতগুলো সংঘর্ষ অতিক্রম করবে। তো এটা ছিল অতিক্রান্ত দূরত্ব, আর এটা হচ্ছে সংঘর্ষ সংখ্যা, কলিশন নাম্বার, সংঘর্ষ সংখ্যা। এটা দিয়ে গড় মুক্ত পথ বের করতে পারে। গড় মুক্ত পথে বেশ কয়েকটা সমীকরণ আছে, এর মধ্যে সবচেয়ে ভ্যালিড সমীকরণটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু ম্যাক্সওয়েলের যে সমীকরণটা, 1/√2 পাই সিগমা স্কয়ার n। এখানে সিগমা হচ্ছে যে অণুগুলো ছিল ওদের ব্যাস, মানে যে অণুটা সংঘর্ষে লিপ্ত হবে তার ব্যাস, আর n ছিল একক আয়তনে অণুর সংখ্যা। তো সিগমাকে আমরা বলতে পারি ব্যাস, কিন্তু ইউজুয়ালি ফিজিক্সের ম্যাক্সিমাম সূত্রে আমরা ব্যাস ব্যবহার করি না, আমরা ব্যবহার করি ব্যাসার্ধ। এখানে একটু কেয়ারফুল থাকবা, অনেকে ব্যাস দেওয়া থাকলে আমরা এক্সাইটমেন্টে করি 2 দিয়ে ভাগ করে এটাকে ব্যাসার্ধতে কনভার্ট করি। তো এটা অবশ্যই কি থাকবে বলো? ব্যাস সংক্রান্ত জিনিস থাকবে। আর n হচ্ছে একক আয়তনে অণু সংখ্যা, মানে যারা সংঘর্ষ করছে, একক আয়তনে অণু সংখ্যা। এটা দ্বারা খুব সহজেই আমরা একটা গ্যাসের জন্য ওর গড় মুক্ত পথ বের করতে পারি। এখন আমরা যদি আরেকটা কথা বলি, সংঘর্ষ সংখ্যা নিয়ে কথাবার্তা বলি। তো সংঘর্ষ সংখ্যা মানে হচ্ছে, দেখো খেয়াল করো, এটা তো ওয়ান কাইন্ড অফ ফ্লেম, এটাকে তরঙ্গ দৈর্ঘ্য ধরে বলতে পারি। তো যখন গড় বর্গবেগ বের করবো, CRMS ইকুয়াল টু আমরা বলতে পারি n ল্যামডা। n মানে সংঘর্ষ সংখ্যা বুঝে। তো আমরা যদি সংঘর্ষ সংখ্যা n বের করতে চাই, চাইলে এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি, CRMS বাই ল্যামডা। তো এটা বোঝায় প্রতি সেকেন্ডে সংঘর্ষ সংখ্যা, এটা অনেকটাই কম্পাঙ্কের সাথে সমতুল্য। তো নিচে যে ফর্মুলাটা ছিল CRMS বাই ল্যামডা, এটাকে আমরা কি বলতে পারি বলো? একক আয়তনে সংঘর্ষ সংখ্যা। এগুলো ছিল আমাদের মুক্ত পথ সংক্রান্ত জিনিস, যে গড় মুক্ত পথে। আর এখানে একটা জিনিস মনে রাখবো অবশ্যই, যখন আমরা সবকিছু এসআইতে ব্যবহার করতেছি, এটা n একক আয়তন অনুসংখ্যা যেটা থাকবে, এটা মাস্ট বি ইন পার মিটার কিউব। তো এটা নিয়ে যে একটা সমস্যা হয় সেটা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। এটা নিয়ে সাধারণত যে সমস্যাটা হয়, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল বললাম, একটা এক্সাম্পলের কথা বললাম। সিগমা ছিল 0.5 মিটার ব্যাস, আর n হচ্ছে 2 × 10⁶ পার সেমি কিউব। প্রতি সেমি কিউবে এটা ছিল অনুসংখ্যা, এটা বলতেই পারি। এখন আমি তোমাকে বললাম ল্যামডা বের করতে, ল্যামডা ইজ ইকুয়াল টু। তো আমরা যখন ল্যামডাটা বের করব, অবশ্যই ল্যামডাটা বের করব হচ্ছে ম্যাক্সওয়েলের সূত্র দিয়ে। তো ম্যাক্সওয়েলের সূত্র দিয়ে যদি আমরা ল্যামডা বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি ব্যাপারটা লিখতে পারি, যে ল্যামডা ইজ ইকুয়াল টু হবে 1/√2 পাই সিগমা স্কয়ার n। তো 1/√2 পাই, সিগমার ভ্যালু হচ্ছে 0.5 স্কয়ার, এনটাকে আমরা কি বলতে পারি 2 × 10⁶। এখানে দেখো পার সেমি কিউব মানে 1 সেমি কিউব থাকে, 1 সেমি কিউবে আমরা কত মিটার কিউব লিখতে পারি? 10⁻⁻6। এটাকে যদি ডিভাইড করো, তো এটা উপরে মাল্টিপ্লাই হয়ে যাবে 10⁻6। তাহলে দেখো পার সেমি কিউব ছিল, পার যে মিটার কিউব ছিল, এটার জন্য অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি 2 × 10⁻6 ছিল, এর নিচে 10⁻6 ডিভাইড করলে সেটা উপরে 10⁻6 হয়ে গেছে। অবশ্যই এই এনটা যে ব্যাপারটা থাকবে, এটাকে মাস্ট বি কনভার্ট ইনটু মিটার কিউব। মিটার কিউব কনভার্ট করলে ইউনিটটা আসবে অবশ্যই মিটারে। এখন যদি তোমাকে CRMS দেওয়া থাকে, নিচে যে ফর্মুলা ছিল CRMS বাই ল্যামডা, প্রতি সেকেন্ডে সংঘর্ষ সংখ্যা তুমি বের করতেই পারো। তো এটা ছিল আমাদের RMS বেগ সংক্রান্ত জিনিস, আর এটা হচ্ছে আমাদের
টপিক 4। এখন আমরা যে টপিকটাতে আসবো সেটা হচ্ছে টপিক 5। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা নিয়ে বেশ কিছু সমস্যা থাকে। তো গতি শক্তি শেষ, আমাদের মুক্ত পথ শেষ। এখন যে টপিকটাতে আসবো এটা হচ্ছে এই বইয়ের জন্য একটু নতুন টপিক, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটাকে বলে ডিগ্রিজ অফ ফ্রিডম অথবা স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রায় আসবো। ওকে, ডিগ্রিজ অফ ফ্রিডম এটাকে সাধারণত এফ দ্বারা বোঝানো হয়। তো স্বাধীনতার মাত্রার একটা জিনিস একটু বোঝা লাগবে আমাদের। স্বাধীনতার মাত্রা কি বোঝায়? স্বাধীনতার মাত্রা বোঝায় একটা অবজেক্টকে, কোন একটা সিস্টেমকে সম্পূর্ণ প্রকাশ করার জন্য তোমাকে যতটা ডাইমেনশন ব্যবহার করা লাগবে। ধরো আমি বলতেছি এই মার্কেটটা লেন্থ বের করা লাগবে, তোমাকে শুধু একটা ডাইমেনশন বিবেচনা করলেই হয়। তো এটা স্বাধীনতা মাত্রা হচ্ছে 1। এখন আমি এটা বলতে পারি এই বোর্ডকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য তোমার কয়টা মাত্রা লাগবে? তুমি বলতে পারো 2টা, দৈর্ঘ্য প্রস্থ। ওর স্বাধীনতা মাত্রা হচ্ছে 2। যে কোনো একটা রুমের জন্য তোমার পুরোপুরি একে প্রকাশ করার জন্য 3টা মাত্রা লাগে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। ওর স্বাধীনতা মাত্রা হচ্ছে 3। তো এখানে ছোট্ট একটা নোট, আমি যদি বলি সাপোজ আমরা যদি গ্যাসের অ্যাটম নিয়ে কথাবার্তা বলতেছি, ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা গ্যাসের জন্যই বের করব। তো ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য আমরা এখানে একটা কথা বলতেই পারি যে n সংখ্যক আমাদের যদি a সংখ্যক অণু থাকে, ওরা b সংখ্যক শর্তে পরস্পরের সাথে যুক্ত থাকে, সেই ক্ষেত্রে ব্যাপারটা কি হবে? তো স্বাধীনতা মাত্রার জন্য এখানে ছোট্ট একটা কথা বলে রাখি, এই জিনিসটা একটা নোট। ফার্স্টে a সংখ্যক অণু b সংখ্যক শর্তে যদি যুক্ত থাকে, তখন ওদের ডিগ্রিজ অফ ফ্রিডম কি হবে জানো? 3a - b। মানে ওকে প্রকাশ করার জন্য এই কয়টা মাত্রা লাগবে, মানে স্বাধীনতা মাত্রা লাগবে। আর একটা গ্যাসের জন্য আমি যদি এই কথাটা বলি যে ওর স্বাধীনতা মাত্রাটা সাধারণত কয় রকমের হয়, এটা একটা গ্যাসের জন্য, গ্যাসের অণুগুলোর জন্য স্বাধীনতা মাত্রাকে বলতে পারি। দেখো, একটা হচ্ছে রৈখিক, মানে তুমি 3টা অক্ষ বরাবর ওর মাত্রাটা বের করো, একটা ছিল রৈখিক। আরেকটা হচ্ছে ওর আবর্তনরত। আবর্তনরত মানে হচ্ছে, দেখো খেয়াল করো, মানে সে কিভাবে আবর্তন করতেছে। এখানে ধরো এই ও এভাবে ঘুরতেছে, এই আবর্তনটা বোঝার জন্য যে মাত্রা থাকে। একটা ছিল রৈখিক, আরেকটা হচ্ছে আবর্তনরত। আরেকটা কেন বলতে পারি, ধরো এখানে 2টা অণু আছে, ধরো আমি বললাম এখানে একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে, কিন্তু ওরা সর্বদা কাঁপতেছে, তাই না? তো এখানে আমি একটা কথা বলতে পারি, ধরো এরকম জিগজ্যাগ পথচ্যুতি ওরা কাঁপতে থাকে, সংকোচন না পোষণ হচ্ছে। তাহলে এখানে আমরা একটা কথা বলতে পারি, সেটা হবে কম্পন জনিত। তাহলে বলো, আমরা যদি বলি একটা গ্যাসের জন্য মাত্রাগুলো বের করতে বলি, ফার্স্টে একটা মাত্রা হবে রৈখিকের জন্য, আরেকটা হবে আবর্তনের জন্য, আরেকটা হবে কম্পনের জন্য। এই 3 ধরনের স্বাধীনতা মাত্রা হতে পারে। আর এখানে আরেকটা জিনিস বললাম, একটা স্বাধীনতা মাত্রার সংখ্যা কত হবে, সেই জন্য যে ব্যাপার, এই সংখ্যক অণু যদি বি সংখ্যক শর্তে পরস্পরের সাথে যুক্ত থাকে, সেই ক্ষেত্রে স্বাধীনতা মাত্রা কত হবে জানো? 3a - b। তো এখানে তুমি একটা ব্যাপার খেয়াল করতেই পারো যে এটার জন্য আমি যদি একটা কথা বলি যে স্বাধীনতা মাত্রাগুলোর জন্য, ধরো আমি তোমাকে এখানে একটা কথা বললাম যে 1 নাম্বার, 1 পারমাণবিক গ্যাস, ধরো সামথিং হিলিয়ামের জন্য। আর হিলিয়ামের জন্য এটা ছিল হিলিয়ামের একটা অণু, আমি যদি অণুটাকে পাশে আঁকি, এ একটা অণু ছিল, তাই না? এখানে তুমি একটা জিনিস বলো যে অণু সংখ্যা কত। আমি যদি এখানে বলি হিলিয়ামের জন্য, উপরে এ আর বি হেডলাইন দিলাম, এখানে বলো অণু সংখ্যা কত। অণু সংখ্যা হচ্ছে একটা। আর ওরা কয়টা শর্তে পরস্পরের সাথে যুক্ত? 0টা শর্তে, কারণ যুক্তই নেই কার কেউ কারোর সাথে। তো এখানে ডিগ্রিজ অফ ফ্রিডমটা কত হবে দেখো, 3a - b। এখন দেখো 3 × 1 আর b হচ্ছে 0, তাহলে এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম হবে কত জানো? 3। এখন আমি যদি বলি না, দ্বি পারমাণবিক গ্যাসের জন্য, ধরো অক্সিজেন, তো ওর অণু কয়টা থাকবে দেখো, এখানে অক্সিজেনের এখানে একটা এ, এখানে একটা এ, অণু সংখ্যা। আর ওদের মধ্যে শর্তটা কি? ওদের শর্তটা তুমি চাইলে খেয়াল করতে পারো। ওদের শর্ত হচ্ছে একটা, যারা একটা শর্তে পরস্পরের সাথে যুক্ত। যদি একটা শর্তে যুক্ত থাকে, তাহলে তুমি এখানে একটা জিনিস বলতে পারো, এ এর ভ্যালু ছিল 2 আর বি এর ভ্যালু হচ্ছে 1। তখন তুমি দেখো 3 × 2 মানে 6 - 1 মানে 5। সেখানে ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? 5। এখন আমি 3 নাম্বার বলি, টি পারমাণবিক গ্যাস, ধরো ওজন হতে পারে
কিন্তু আবদ্ধ, আমরা একটা আবদ্ধ স্ট্রাকচার গঠন করে, ধরো সামথিং লাইক দ্যাট। এ এখানে ছিল, এ এখানে, এ আবদ্ধ স্ট্রাকচার গঠন করলো। এখানে তুমি একটা জিনিস খেয়াল করতে পারো, ওরা যুক্ত কয়টা শর্তে, এটা বি, এটা বি, এটা বি। তাহলে এখানে আমরা একটা কথা বলতে পারি, ওদের অনুসংখ্যাও ছিল 3 আর ওদের শর্ত ছিল 3। এখন দেখো 3 মাল্টিপ্লাই বাই 3 9 মাইনাস 3, তখন কথা হবে 6। সেখানে ওদের ডিগ্রিজ অফ ফ্রিডম কত থাকবে 6। এখানে আরেকটা কথা বলতে পারি, 4 টি পারমাণবিক গ্যাস, 3টা পরমাণুর গ্যাস ছিল। এটা কি হতে পারে, কার্বন ডাই অক্সাইড, কিন্তু ওরা মুক্ত, পরস্পরের সাথে মানে আবদ্ধ না। তো মুক্তের জন্য আমরা এভাবে বলতে পারি, এ এখানে ছিল আরেকটা এ, এখানে হচ্ছে আরেকটা এ, এটা বলা যায়। যদি এভাবে থাকে সেখানে দেখো কি হবে, বি বি, ওরা কয়টা শর্তে যুক্ত বলো, অনু ছিল 3টা কিন্তু শর্ত হচ্ছে 2টা। তাহলে 3 মাল্টিপ্লাই বাই 3 9, এখান থেকে তুমি 2 মাইনাস করো, তখন ডিগ্রিজ অফ ফ্রিডম আসবে কত 7। তো এক্স্যাক্টলি আমরা এভাবে বের করি ব্যাপারগুলো। তো এভাবে যখন বের করি ব্যাপারগুলো তুমি খেয়াল করো, এক পারমাণবিক গ্যাসের জন্য ওর যে স্বাধীনতা মাত্রা আসলো সেটা ছিল 3, টি পারমাণবিক গ্যাসে 5, এরপর 3 পারমাণবিক কিন্তু আবদ্ধ 6, কিন্তু মুক্ত অবস্থায় থাকলে আসতেছে 7। মানে 7টা জিনিস লাগবে ওকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য। ওকে, তো এইটা ছিল আমাদের স্বাধীনতার মাত্রা সংক্রান্ত জিনিস। আমার জানা মতে তোমাদের একটু ব্যাপারটা ক্লিয়ার হলো, স্বাধীনতার মাত্রা ব্যাপারটা কি। তো স্বাধীনতার মাত্রাটা নিয়ে আমাদের একটু পড়া শেষ হলো। এখন একটা জিনিস দেখবো একটু, সমবিভাজন নীতি। সমবিভাজন নীতিগুলোতে আমরা কিভাবে আসতে পারি। তো সমবিভাজন নীতিতে তুমি একটা জিনিস একটু দেখতে পারো, কি দেখতে পারো, তো সমবিভাজন নীতির জন্য আমরা একটা কথা মনে বলতেই পারি যে সমবিভাজন নীতিটা কি ছিল। এখানে একটু হ্যাশ দিয়ে বলতে পারি, সমবিভাজন নীতি। তো সমবিভাজন নীতির জন্য একটা কথা কি বলতেছিল, প্রতি অণুর যে গতি শক্তি থাকে, প্রতি অণুর গতি শক্তিটা কি হবে জানো, হাফ কেটি। কিন্তু এখানে হাফের জায়গায় এফ ইন্টু হাফ, মানে এটা ছিল ডিগ্রিজ অফ ফ্রিডম বাই 2 কেটি। এখন আমরা যেখানে দেখলাম 3/2 কেটি, তাহলে বলতে এটা কার জন্য ছিল, এক পারমাণবিক গ্যাসের জন্য, এটা বলতেই পারি। ওকে, তো বলা যায় তাহলে একটা অণুর জন্য ওর যে মোট গতিশক্তিগুলো থাকবে সেটার জন্য ব্যাপারটা অ্যাকচুয়ালি ইকে এর ফর্মুলা ছিল আমাদের এইটা, F/2 কেটি। এখন দেখো তোমাকে যদি ডিগ্রিজ অফ ফ্রিডমটা বসিয়ে দেয় তুমি তখন পারবা মনে হয়। তো এটা যেটা খুব সহজেই কি বের করতে পারো, একটা গ্যাসের প্রতি অণুর গতিশক্তি স্বাধীনতার মাত্রার জন্য। তখন তুমি দেখতেছো এক পারমাণবিকের জন্য ব্যাপারটা এক ধরনের আসবে, দ্বি পারমাণবিকের জন্য ব্যাপারটা এক ধরনের আসবে, 3 আবদ্ধ রৈখিক এদের জন্য এটা কন্টিনিউয়াসলি কি হতে থাকবে বলো, পরিবর্তিত হতে থাকবে। তো এই ব্যাপারটা না এখান থেকে বলা যায়। তো এখান থেকে আমরা ছোট্ট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, যদি শিখতে চাই আমরা। এখানে একটা জিনিস খেয়াল করো, যদি একটা গ্যাসের জন্য অন্তস্থ শক্তির ব্যাপার বলি ইউ, তাহলে এটার জন্য একটা অণুর জন্য ছিল এন সংখ্যকের জন্য বলা যায় N/NA, মানে অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু কেটি বলা যায়। আর আমরা মনে হয় একটা জিনিস জানি যে সিভির ক্ষেত্রে ব্যাপারটা কি, তাই না? তো সিভির ব্যাপারটা হচ্ছে, সিভির ব্যাপারটা জানার আগে এখানে একটু এলাবোরেট করি। তো আমরা মনে পড়তেছিলাম কে মানে হচ্ছিল বোলজম্যান ধ্রুবক, R/NAT। এখন কাটাকাটি করলে কি আসে দেখো, হাফ FRT, NA চলে যায়। তো এটাকে আমরা অন্তস্থ শক্তি বলতে পারি একটা গ্যাসের জন্য, সামগ্রিক অন্তস্থ শক্তি বলাই যায়। তো আমরা যদি সামগ্রিক অন্তস্থ শক্তিটা পেলাম, এখন কোন ব্যাপারটা একটু কাজে আসতে পারে সেটা একটু দেখবো। সামগ্রিক অন্তস্থ শক্তির ব্যাপারটা গেল। এখন আমার মনে হয় এখান থেকে একটা জিনিস জানি যে CV ইকুয়াল টু ছিল DU/DT। তো আমরা যদি এই কাজটা করি DU/DT এর ক্ষেত্রে, তুমি একটা জিনিস খেয়াল করো, ddt অফ হাফ FRT। তো এখান থেকে দেখো কে চলে যাবে, টেম্পারেচারটা ডিফারেন্সিয়েট হয়ে চলে যাবে, দেন শুধু থাকবে এটা বলতে পারি F/2R, এটা থাকতেই পারে। এটা হচ্ছে আমাদের সিভি এর ভ্যালুটা, F/2R, এটা বলা যায়। তাহলে আমি উপরে লিখলাম সিভিটা হচ্ছে F/2R। এখন আমরা যদি সিপি বের করতে চাই, সিপি হচ্ছে সিভি প্লাস আর। তো সিভি ভ্যালু কত ছিল, F/2R প্লাস আর। তখন কি থাকে দেখো, তুমি যদি আর কমন নাও, আর যদি কমন নেই আমরা F/2 প্লাস 1, এটা বলাই যায়।
এটা ছিল সিভি আর একটা হচ্ছে সিপি। এখন আমার যদি এই ব্যাপারটাতে একটু আসি, তখন আমরা কি দেখতে পারি যে আমার সিপির ভ্যালু জানি, সিভির ভ্যালু জানি। তো সেখান থেকে একটা কথা বলাই যায় যে আমরা জানি গামা সমান সমান হচ্ছে সিপি বাই সিভি। সেখানে কি হয় বলো, সিপির জায়গায় হচ্ছে f/2 প্লাস 1 ইন্টু আর, আর এটা জায়গায় হচ্ছে f/2 আর। কাটাকাটি যাবে, যদি কাটাকাটি যায় সেই ক্ষেত্রে ব্যাপারটা কি থাকবে দেখো, সেই ক্ষেত্রে ব্যাপারটা থাকবে হচ্ছে f প্লাস 2/2 আর এটা উপরে চলে যাবে 2/f। তখন হয় f প্লাস 2/f। তো এটাকে লিখতে পারি 1 প্লাস f/2। তো এখান থেকে সামগ্রিক একটা ব্যাপার আসে, জানো কোন ব্যাপারটা আসে? তো গামা ইজ ইকুয়াল টু 1 প্লাস f/2। মানে তুমি যদি ডিগ্রিস অফ ফ্রিডমের ভ্যালু জানো, তুমি এখান থেকে সহজেই গামার ভ্যালুগুলো বের করতে পারবা। আর এটা খুব সুন্দর একটা প্রমাণ যে গামার ভ্যালু হচ্ছে 1/f/2। এটা বলতে পারি আমরা গামার ভ্যালুটা। এখানে তুমি একটা জিনিস দেখো, গামার জন্য আমরা বেশ কয়েকটা ভ্যালু দেখতেছিলাম গামার, তাই না? এখন আমরা জাস্ট গামার ওই ভ্যালুগুলো এখানে বসাই দিব, তাহলেই হয়ে যায়। এখন এক পারমাণবিকের জন্য, দ্বিপারমাণবিকের জন্য আমার মনে হয় এই জিনিসটা দেখতেছিলাম। তো এখন আমরা যদি গামার এই ফর্মুলাটা একটু লিখি, গামা ইকুয়াল টু 1 প্লাস কি বলতে পারি আমরা f/2, ও সরি 1 প্লাস 2/f। একটু আগে মনে হয় প্রুফ করলাম আমরা, তাই না? 2/f হবে, কারণ দেখো 2/f। তো গামা ইকুয়াল টু আমরা বলতে পারি 2/f, এটা বলা যায়। জাস্ট ডিভাইড করে দেখো। এখন এক পারমাণবিকের জন্য, ধরো হিলিয়ামের জন্য, একটু আগে আমরা বের করতেছিলাম 1 প্লাস 2/, গামার ভ্যালুটা কত ছিল জানি? গামার ভ্যালুটা ছিল 3। আমরা মনে হয় বের করতেছিলাম এক পারমাণবিকের জন্য 3। তখন বসাও, দেখবে যে 1.67 আসবে। যদি বলি অক্সিজেন, গামার ভ্যালু কত ছিল? 1/। অক্সিজেনের জন্য মনে ছিল ওর 2টা অণু ছিল, মানে 6, আর ওরা একটা শর্তে আবদ্ধ, সেই জন্য কি হবে 2/5। তখন দেখবে কত জানো, 1.4 এর কাছাকাছি আসতেছে যে ভ্যালুটা। এরপর আমরা যদি ট্রাই ধরে নিই কার্বন ডাই অক্সাইডের জন্য নেই বা সামথিং লাইক দ্যাট, ওদের জন্য নেই, সেই ক্ষেত্রে ব্যাপারটা আসতেছে ডিগ্রিস অফ ফ্রিডমের ভ্যালু ছিল 6। 1 প্লাস 2/, ধরো ওজনের জন্য নিয়েছে ত্রিপারমাণবিক, ট্রাইটা লিখি আমরা 2/6, তখন আসবে কত জানো 1.33। এক্স্যাক্টলি এভাবেই বিভিন্ন গ্যাসের জন্য আমরা কি পাই জানো, গ্যাসের গামার ভ্যালুটা পাই। এটা ছিল 1 দ্বি, আর এটা হচ্ছে 3 অথবা বহু পারমাণবিকের জন্য ডিগ্রিস অফ ফ্রিডমের মান 6। এভাবে আমরা প্রত্যেকটা গ্যাসের গামার ভ্যালুটা বের করতে পারি। তো এটা খুবই ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং একটা টপিক ছিল, স্বাধীনতার মাত্রা এবং সমবিভাজন নীতি সংক্রান্ত। এখন সবার লাস্টের যে টপিকটাতে আসবো আমরা, সেই টপিকটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা সংক্রান্ত জিনিস। ওকে, তো এইটা হচ্ছে আমাদের টপিক 6। দেখো সমবিভাজন নীতি শেষ, এখন আমার টপিক 6 এ আসতেছে। এটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা সংক্রান্ত জিনিসগুলো। তো আপেক্ষিক আর্দ্রতাতে কি হয়, রিলেটিভ হিউমিডিটি আর এর যে ভ্যালুটা থাকবে এটা হচ্ছে f/f মাল্টিপ্লাই বাই 100%। এখন তুমি এখানে একটা জিনিস দেখতেছো, আপেক্ষিক আর্দ্রতা এখানে f যে ছিল সেটা হচ্ছে শিশিরাঙ্কে চাপ। এটাকে আমি বলতেই পারি এটা ছিল শিশিরাঙ্কে চাপ। অবশ্যই এগুলো চাপ বুঝাবে, এই চাপটা হচ্ছে শিশিরাঙ্কে প্রেসার, এটাকে একটু p দ্বারা ডিনোট করতেছি। আর f ছিল বাতাসের তাপমাত্রা, যে বায়ুর টেম্পারেচারে যে প্রেসারটা ছিল সেটা বলতে পারি। একটা ছিল শিশিরাঙ্কে চাপ আর একটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় চাপ, এটা বলাই যায়। আর এখান থেকে ছোট্ট একটা জিনিস যেটা বুঝার জিনিস, সেটা একটু বোঝা লাগবে যে চাপটা, শিশিরাঙ্কের যে প্রেসারটা সবসময় ম্যাসের প্রপোর্শনাল থাকে। মানে যার প্রেসার যত বেশি, মানে যত বেশি বাষ্পচাপ দেখাবে সে তত বেশি ভর জলীয় বাষ্প সে সংগ্রহ করতে পারে, কাউন্ট করতে পারে। তো এখান থেকে কয়েকটা ব্যাপার একটু আসবে, যে শিশিরাঙ্ক ব্যাপারটা কি আর সম্পৃক্ত বাষ্পের ব্যাপারটা কি। তো এখানে কয়েকটা টপিক নিয়ে একটু আলোচনা করবো। ধরো আমি বলতেই পারি, ধরো বললাম সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্প নিয়ে। তো সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্প নিয়ে তুমি যদি কথাবার্তা বলো, সেখানে একটা জিনিস একটু বোঝাই যে একটা বাতাস যতটুকু জলীয় বাষ্প ক্যারি করতে পারে সেটা হচ্ছে সম্পৃক্ত, মানে যতটুকু জলীয় বাষ্প ক্যারি করতে পারে ঠিক ততটুকু আছে সেটা সম্পৃক্ত, আর নাই সেটাকে আমরা কি বলতে পারি, অসম্পৃক্ত জলীয় বাষ্প। তো সম্পৃক্ত হচ্ছে কি, যা দরকার ছিল জলীয় বাষ্পের ততটুকুই আছে, আর অসম্পৃক্ত অতটুকু নেই। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, শিশিরাঙ্কের ব্যাপারটাতে আসবে একটু, যে শিশিরাঙ্ক এই জিনিসটা এক্স্যাক্টলি কি বোঝায়। তো আমরা যদি শিশিরাঙ্কে আসি, শিশিরাঙ্কের ক্ষেত্রে একটা জিনিস বলতে পারো, ধরো আমি একটা বললাম
একটা গ্যাসের ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার ছিল, এখানে 4 গ্রাম গ্যাস ছিল। কিন্তু যদি 2 লিটার থাকতো, এখানে 4 গ্রাম থাকতো, মানে সে 2 লিটার 4 গ্রামের বেশি ভরের জলীয় বাষ্প নিতে পারে না, সে ডিউ পয়েন্ট তৈরি করে ফেলবে। এখন কিন্তু 10 লিটার আছে, সে অবশ্যই সম্পৃক্ত না, যেহেতু 2 লিটারের ক্যাপাসিটি হচ্ছে 4, 10 লিটারের ক্যাপাসিটি আরো বেশি থাকবে। এখন আমাদের ব্যাপারটা কি জানো? এখন ব্যাপারটা হচ্ছে আমরা যদি টেম্পারেচার কমায় ফেলি, আস্তে 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 কমাই, তাহলে ওর আয়তনটা আস্তে আস্তে কি হওয়া শুরু করবে? ছোট। তাহলে বললাম আয়তনটা ছোট হতে হতে এতটুকু হয়ে গেছে। দেন আয়তনটা এখন কততে নেমে আসলো? আয়তনটা নেমে আসলো 2 লিটারে, বলতে পারি 2 লিটার আয়তনটা নেমে আসছে। আয়তনটা যখন 2 লিটার নেমে আসছে তখন কিন্তু ঠিক 4 গ্রামই আছে। এখন দেখো ওর 2 লিটারের জন্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি ছিল 4, এখানে 2 লিটারের জন্য 4 আছে, মানে বুঝাই কি যে এই টেম্পারেচারে, একটা সার্টেন টেম্পারেচারে সে অসম্পৃক্ত বাষ্প ছিল, কিন্তু টেম্পারেচার কমাতে কমাতে সে সম্পৃক্ত হয়ে গেল। ওই টেম্পারেচারটাকেই বলবো আমরা ওর শিশিরাঙ্ক। তো এটার জন্য এই শিশিরাঙ্ক টেম্পারেচারে যদি তুমি বাষ্পচাপ জানো সেটা হচ্ছে ছোট এফ, আর যদি বাতাসের তাপমাত্রায় জানো সেটা হচ্ছে বড় এফ। তো এখানে সংক্রান্ত ম্যাথগুলো খুবই সহজ, তুমি কিছু আইটারেশন করবা আর এই জিনিসগুলো বের করতে পারবা। এখন আইটারেশনটা কি এটা একটু দেখবো। ধরো আমি একটা ছোট একটা এক্সাম্পল বললাম, ধরো আমি বললাম এফ, ধরো আমি বললাম একটা গ্যাসের জন্য ওর যে শিশিরাঙ্ক ছিল সেটা আমি বলতেই পারি 4.7 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ওর যে বাতাসের তাপমাত্রা এটাকে আমরা বলবো বায়ুর টেম্পারেচার, সংক্ষেপে লিখলাম টেপ, সেটা ছিল 15 ডিগ্রি সেন্টিগ্রেড। আর তোমাকে কয়টা পাশে একটা ভ্যালু বলে দিল। ধরো 4 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য প্রেসার কত ছিল? 10 মিলিমিটার অফ মার্কারি। আর ধরো বললাম আমি 6 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য প্রেসার কত ছিল? 12 মিলিমিটার অফ মার্কারি, মার্কারি পারদ চাপ। আর এখানে একটা বলবো 15 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য তোমার চাপ ছিল হচ্ছে 20 মিলিমিটার অফ মার্কারি। আর এখান থেকে তুমি ছোট্ট একটা ব্যাপার বলতেই পারো যে 15 এ যে চাপটা ছিল সেটা কিন্তু বাতাসের তাপমাত্রা ছিল, তাই না? বাতাসের তাপমাত্রার চাপ হচ্ছে নিচেরটা, তো সেখানে কি বলা যায়? এফ কে P15 কে সমানই বলা যায় 20 মিলিমিটার অফ মার্কারি। কিন্তু এখানে দেখো শিশিরাঙ্কটা 4.7, কিন্তু তোমাকে 4 আর 6 এর জন্য চাপ বলে দিল, 4.7 ও তো নাই। তো এখানে আমরা আইটারেশন করব। আইটারেশন করা মানে আগে দেখো 4 তো আছে, 4 এর জন্য কত ছিল? 10, আর এখানে তুমি দেখো 0.7 এর জন্য লাগবে। তো তুমি এখানে দেখতে পারো 4 থেকে যখন 6 এ উন্নীত হয় তখন চাপের পরিবর্তন কত হয়? 2, 12 মাইনাস 10। তাহলে আমি এখানে একটা কথা বলতে পারি, 2 ডিগ্রির জন্য চাপের পরিবর্তন হয় 12 মাইনাস 10, তাহলে 1 ডিগ্রির জন্য কত? ডিভাইডেড বাই 2। আর এখানে আমরা বলতে পারি কতটুকুর জন্য লাগবে? 0.7 এর জন্য। তো এটা বের করা যায় শিশিরাঙ্কে চাপ। এখন আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি বের করতে বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা কত। যে আপেক্ষিক আর্দ্রতা কত সেটা তোমাকে বের করতে বলছে। যদি এখন আপেক্ষিক আর্দ্রতা বের করতে বলে এখানে তুমি বসায় দাও আপেক্ষিক আর্দ্রতা মানটা। কিভাবে বসাবো? আর ইকুয়াল টু কি হবে? এফ বাই এফ। এফ বাই এফ মানে কি? এফ বাই এফ মানে হচ্ছে এটার যে পরিমাণটা তুমি জাস্ট বসায় দিবে। এটাকে চাইলে অ্যান্সারটাকে 100 দ্বারা মাল্টিপ্লাই করে তুমি অ্যান্সারটাকে খুব সহজেই পার্সেন্টেজে নিয়ে আসতে পারো। তো এখান থেকে আমি আরেকটা জিনিস শিখলাম, যদি বলি যে আইটারেশন মেথডটা কিভাবে 2 ডিগ্রি রেফারেন্স থেকে কিভাবে 7 ডিগ্রি বের করা যায়, পার্থক্য নিচে হচ্ছে তাপমাত্রা পার্থক্য, আর এখানে হচ্ছে কতটুকুর জন্য তোমার লাগবে। আর এখানে আরেকটা কথা বলতে পারি, যদি সম্পৃক্ত বাষ্প হয়, তো সম্পৃক্ত বাষ্প হলে কি হবে জানো? যদি স্যাচুরেটেড বা সম্পৃক্ত বাষ্প হয়, এই কথাটা একটু লিখতে পারো, এটা খুব ইম্পর্টেন্ট একটা নোটের মতো। সম্পৃক্ত বাষ্পের জন্য আর এর ভ্যালুটা সবসময় থাকে কত জানো? 100% অথবা 1। তখন কি হবে জানো? এফ আর এফ সমান, মানে বাতাসের তাপমাত্রার চাপ আর শিশিরাঙ্কের তাপমাত্রার চাপ যদি পরস্পর সমান হয় সেই ক্ষেত্রে ওর আপেক্ষিক আর্দ্রতা মান হবে 100% অথবা 1। তো এই ছিল আমাদের আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব নিয়ে কথাবার্তা বলা। এই বেশ কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা আলোচনা করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ক্লাসটিতে আমাদের সাথে থাকার জন্য।